দেখুন, প্রাথমিক বিচারটা না শিখলে না আমরা এগোতে পারছি না। এখন আমাদের পঞ্চাঙ্গ শেখা বাকি আছে, আমাদের দশা বিচার শেখা বাকি আছে। হ্যাঁ, এর মকর লগ্ন, হুম। কুম্ভ রাশি। হুম। ফার্স্টে দেখতে হবে রাহু একাদশে আছে মানে জীবনে ভালো প্রচুর মেটেরিয়ালিস্টিক সুখ জীবনে প্রচুর পাবে। হুম। লগ্নপতি শনি দশমে, এক দশের কানেকশন। আচ্ছা, এক দশের লগ্নপতি শনি দশমে, তার মানে কি মানে সেই ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ এরকম জাতীয় মানসিকতা হবে কিরকম? যে এবার লগ্নপতি শনি দশমে আছে উচ্চস্থ অবস্থায়, হুম। তার মানে এর সেই কাজ পাগল টাইপের হবে। একদমই তাই। লগ্নপতির সঙ্গে দশমপতির কানেকশন হয়ে গেলে ব্যক্তি কর্ম ছাড়া থাকতে পারে না, বসে থাকতে এরা পারবে না কোনো মতেই। হ্যাঁ, মানে কাজ পাগল টাইপের, মানে বেকার বসে থাকা। হ্যাঁ। হ্যাঁ। একদম। আচ্ছা, সপ্তমে রবি বুধ, হুম। সপ্তমে রবি বুধ, সপ্তমে রবি থাকাটা খুব একটা সুবিধা নেই বিবাহিত জীবনে। ইগো ক্লাশ লেগেই থাকবে। হুম। ঠিক। রবি আবার অষ্টম পতি, সে সপ্তমে গেছে, এ যদি মহিলা হয় এর বৈধব্য যোগ দেখা দিতে পারে। যদি মহিলা হয় বৈধব্য যোগ, পুরুষ হলে কি হবে? তাহলে পরে পুরুষদের ক্ষেত্রে কি বলে বাংলাটা আমার জানা নেই, ত্রিপদমিক যোগ হতে পারে। অষ্টম পতি সপ্তমে গেছে। আবার আচ্ছা। দেখুন, আবার ষষ্ঠ পতিও সপ্তমে আছে। হুম। একাদশ পতি মঙ্গল নবমী। নবম কোথায়? অষ্টমী তো। হ্যাঁ, অষ্টমী, হ্যাঁ অষ্টমী, অষ্টমী মঙ্গল। চতুর্থে বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে এর দ্বাদশপতি এবং তার সঙ্গে তৃতীয় পতি, সে গেছে চতুর্থ। এই দ্বাদশপতি চতুর্থে, এই আহ, এই জায়গাটার কি ব্যাখ্যা হবে, মানে এর চতুর্থ পদ থেকে তো আমরা মা দেখবো, বন্ধু বান্ধব দেখবো। হ্যাঁ, তো এই দ্বাদশপতির সাথে কি মাতৃবিয়োগ সম্ভাবনা থাকবে? দেখুন, প্রথম কথা হচ্ছে মাতৃস্থান আমরা কোথা থেকে দেখব? চতুর্থ ভাব থেকে। চতুর্থ পতি। চতুর্থ ভাবে স্বয়ং গুরু বসে আছে নিজে, সেই জায়গায় ক্ষতি করতে পারে এমন সাধ্য কার আছে? শনির দৃষ্টিও আছে। হ্যাঁ, কিন্তু স্যার এটা তো হচ্ছে চতুর্থ ভাব থেকে আমরা মাতৃবিয়োগ, ঠিক কথা বলছে, কিন্তু গুরু তো হচ্ছে ওর দ্বাদশপতিও বটে। গুরু দ্বাদশপতি হলেও চতুর্থ ভাবে বসে আছে মানে মাতার শারীরিক অসুস্থ হতে পারে, খরচা করাতে পারে প্রপার্টির পিছনে, গাড়ি বাড়ির পিছনে, কিন্তু হানি করবে না। তার কারণ হচ্ছে চতুর্থপতি অষ্টমে গেছে, ঠিক কথা। দেখুন, চতুর্থপতি অষ্টমে গেলেও সেই চতুর্থপতির ওপর বৃহস্পতির দৃষ্টিপূর্ণ। ধরেন এই জায়গাটা একটু বুঝতে দিন, হ্যাঁ। এই জায়গাটা একটু বুঝতে দিন। এই জায়গাটা বুঝতে পারলেন না।
ব্যাপার তা আমি হচ্ছে একটু বুঝতে দিই। জন্মছকে যদি কোনো অশুভ যোগ থেকেও থাকে, বড় কোনো অশুভ যোগ আছে কোনো ছকে আমি ধরে নিলাম, যে কোনো প্রকার অশুভ যোগকে বৃহস্পতির দৃষ্টি একমাত্র কাটিয়ে উঠতে পারে। সেই বৃহস্পতি যেমনই হোক, সে খারাপ হোক সে ভালো হোক যেমনই হোক, হয়তো বৃহস্পতি যে ঘরে বসে আছে সেই ঘরের ক্ষতি করছে, কারণ বৃহস্পতির স্থান নাশক। তাই কোনো ভালো ঘরে বসেও সেই ঘরের ক্ষতি সে করতে পারে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি কদাপি খারাপ করবে না। বৃহস্পতির আচ্ছা, দৃষ্টি। তাই সেটাই ঠিক আছে। হুম। স্যার, তাহলে বৃহস্পতি চতুর্থে বসে, বৃহস্পতির স্থান নাশক, চতুর্থ ভাব থেকে আমরা তো এই মা, তারপর আপনার মানুষ, বন্ধু বান্ধব, এইসব জিনিসগুলো, তারপর কিছুটা বিদ্যা লাভ, এইগুলো আমরা দেখি। তাহলে কি সেই হুম। স্থানটা সে নাশ করবে? আর একটা জিনিস আছে যেটুকু আমার মনে হচ্ছে, দেখে স্যার, দেখুন স্যার, রাহুর দৃষ্টি আছে সপ্তম ভাবে, হ্যাঁ। ঠিক আছে? এ যদি কেউ ব্যবসা ট্যাবসা করে সেই ক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে, পার্টনারশিপে যদি ব্যবসা করে। হুম। আর একটা জিনিস হচ্ছে, সেটা আমি জানি না, সেটা আপনি বলতে পারবেন, সপ্তম ভাবে রাহুর দৃষ্টি কোনো না কোনো ভাবে পরকীয়াকে ইন্ডিকেট করে। করে। ঠিক। তার মানে এই জাতক বা জাতিকার যে পার্টনার হবে, ব্যবসা পার্টনার সে ঠকাতে পারে, আর লাইফ পার্টনার সেও ঠকাতে পারে। লাইফ পার্টনার ঠকাতে পারে না ব্যক্তি নিজেই লাইফ পার্টনারকে ঠকাবে, কোনটা? লাইফ পার্টনার ঠকাবে। কেন? কি হতে পারে, শুক্রের ওপর কেতু দৃষ্টি, রাহু দৃষ্টি আছে, সরি, ব্যক্তি নিজেও, মানে ব্যক্তিও ঠকতে পারে, সেও করতে পারে, দুটোই হতে পারে। কারণ সপ্তমে, হ্যাঁ, কারণ আহ দেখুন, শুক্রের ওপর রাহু দৃষ্টি আছে। এটা আমার, এটা বললাম ঠিক, আপনি বলতে পারেন, আমি অল্প জ্ঞানী, সামান্য জ্ঞানী, আমি বলতে পারবো। না না, এখানে প্রশ্নটা হচ্ছে যে মানে আমার যে পার্টনার, তার ইন্ডিকেটর গ্রহটা কে? রবি, বুধ না চন্দ্র? একদম ঠিকঠাক প্রশ্ন। পার্টনারের বিচার সপ্তম ভাব থেকে করব, সপ্তমের কারক থেকে করব, নাকি সপ্তম পতি থেকে করব, কোনটা? আগে আমাদের প্রশ্ন ক্লিয়ার হওয়া উচিত, উত্তর তো এমনি ক্লিয়ার হয়ে যাবে। আমি যে পার্টনারের বিচারটা করছি, লাইফ পার্টনার কেমন হবে বা লাইফ পার্টনারের চরিত্র কেমন হবে, তার আহ, দৈহিক গঠন কেমন হবে, সে ব্যক্তিটা কেমন হবে নিজে, এই বিচার যখন আমি করছি, এই প্রশ্ন যখন করছি, তখন কাকে দেখব? সপ্তম ভাবের কারক গ্রহকে দেখব, সপ্তম পতিকে দেখব, নাকি সপ্তমে যে বসে আছে তাকে দেখব, নাকি সম্পূর্ণ সপ্তম ভাবটাকে দেখব, কোনটা? কি মনে হয়? স্যার, সপ্তম ভাবের কারক গ্রহ মানে যে এখানে বসে আছে তাদেরকে বোঝাচ্ছেন, তাই তো? না, নাকি যারা সেই সপ্তমের ভাবের যে কারক অধিপতি গ্রহ, থাকে? সপ্তমের কারক গ্রহ পুরুষদের ক্ষেত্রে শুক্র, মহিলাদের ক্ষেত্রে মঙ্গল হয়। এরা হয় সপ্তম কারক গ্রহ। পুরুষদের ক্ষেত্রে শুক্র, মহিলাদের ক্ষেত্রে মঙ্গল। কেমন? এইবার পরে আসছে সপ্তম পতি। সপ্তম পতি তো লগ্ন সাপেক্ষে প্রত্যেকেরই আলাদা আলাদা হবে। এবং আরো একটা বিষয়, সপ্তম ভাবটা কেমন এবং সপ্তমে কার দৃষ্টি বা কোনো গ্রহ যদি বসে থাকে তাকে দেখব, কোনটা? তিনটেই হবে স্যার। তিনটেই যদি হয়, আমি গুরুত্ব কাকে বেশি দেব? পতিকে তো সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে।
তারপরে যে বসে আছে বা যারা বসে আছে তারা এই জায়গাটাকে কিছুটা প্রভাবিত করার ক্ষমতা রাখে, এবং তার সাথে আহ যারা যারা দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, দৃষ্টি দিচ্ছে, তারা প্রভাবিত করছে। আর প্রথম গুরুত্ব আমার তো মনে হয় যে ভাবপথিকেই দেওয়া উচিত। এইখানে বিষয় হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হয়, তো তো সেই স্টেপ বাই স্টেপ এগোতে গেলে সর্বপ্রথম পার্টনারের ক্ষেত্রে যাকে প্রথম দেখতে হয়, যদি পুরুষ হয় তখন শুক্রকে দেখতে হয়, যদি মহিলা হয় তখন মঙ্গলকে দেখতে হয় সর্বপ্রথম। এই দুটো গ্রহকে না দেখে আমি যদি সপ্তম পতিকে দেখি বা সপ্তম ভাবে কে বসে আছে তাকে দেখি বা সপ্তমে কে বা কারা দৃষ্টি করছে তাদের দেখি, তাহলে আমার বিচারটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। দেখা গেল সপ্তম স্থানটা খুব ভালো, সুন্দর আছে, সপ্তম পতি যে সে খুব ভালো জায়গাতে গিয়ে বসে আছে, এবং সপ্তম ঘরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, শুভ গ্রহের দৃষ্টি আছে, কিন্তু সপ্তম ভাবের যে কারক গ্রহ শুক্র সে হয়ে গেছে পীড়িত, সে হয়ে গেছে খারাপ। তাহলে এই এতগুলো গ্রহ যে ভালো ছিল, এতগুলো অবস্থান যে এত সুন্দর ছিল, এর লাভ কিন্তু কেউ পাবে না সেভাবে। কিছুটা পাবে, বেশিরভাগটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার যদি উল্টোটা হয়, শুক্র ভালো স্ট্রং আছে কিন্তু সপ্তমের অবস্থা খুব একটা ভালো নয়, শোচনীয়, সপ্তম পতির অবস্থা খুব একটা ভালো নয়, সপ্তমে যারা দৃষ্টি করছে সেগুলো খুব একটা ভালো দৃষ্টি নয়, তথাপি বৈবাহিক জীবন ঠিকঠাক চলে যাবে, খুব ভালো বলবো না যেহেতু সপ্তম স্থানটা গন্ডগোলে, তাই ঠিকঠাক চলে যাবে। কেন না, সপ্তমের যে কারক গ্রহ সে ঠিকঠাক আছে। এটা কিন্তু আচ্ছা, অ্যাডভান্স লেভেলে। প্রায়োরিটি ওয়াইজ একবার বলবেন কি? প্রায়োরিটি ওয়াইজ একবার বলবেন কি? মানে কোনটাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একবার বলুন না প্রায়োরিটি ফার্স্ট ওয়াইজ। হচ্ছে সেই ভাবের কারক গ্রহ, যে ভাবকে আমরা দেখছি সেই ভাবের কারক গ্রহকে প্রথম দেখতে হবে। দ্বিতীয় দেখতে হবে সেই ভাবের পতিকে, তার অবস্থান কিরকম। তৃতীয় দেখতে হবে সেই ভাবে কারা বসে আছে, এবং চতুর্থে দেখতে হবে সেই ভাবের ওপর কার কার দৃষ্টি আছে। এইগুলো পরপর আসছে, কিন্তু প্রথম যেটা কারক স্যার গ্রহ। প্রথম হচ্ছে কারক গ্রহ। হ্যাঁ, প্রথম কারক গ্রহ, কারক গ্রহ তারপরেরটা? সর্বাগ্রে থাকবে। হ্যাঁ, হুম। আচ্ছা। কারক গ্রহ সর্বাগ্রে থাকবে, কারক গ্রহ ছাড়া কিন্তু কিছু হবে না, সে যেই হোক না কেন। দেখা গেল যে বৃহস্পতি, বৃহস্পতি পুত্র কারক গ্রহ, তো বা সন্তান কারক গ্রহ বলতে পারি আমরা, বৃহস্পতিকে পুত্র কারকই বলা হয়। তো এই যে পুত্র কারক গ্রহ, দেখা গেল পঞ্চম স্থান খুব শুভ, পঞ্চম স্থানে পঞ্চমপতির দৃষ্টি আছে, কিংবা পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, বা পঞ্চমপতি একটা ভালো অবস্থান পেয়েছে, মিত্র ঘরে খুব ভালো জায়গায় গিয়ে বসে আছে, পঞ্চমে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, পঞ্চম স্থানটা শুভই আছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়ে গিয়ে রাহু কবলিত হয়ে গিয়েছে, অবস্থা খুব খারাপ। এর মানে হলো সন্তানের বাধা আসবে, সমস্যা হবে, কারণ ওইখানকার যে কারক গ্রহ সে দুর্বল হয়ে গেছে, সে ঠিক নেই। অথচ পঞ্চমের অবস্থা খুব খারাপ, পঞ্চম পতিও ঠিক নেই, পঞ্চম ভাবও ঠিক নেই, পঞ্চমে অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, কিন্তু বৃহস্পতি ঠিকঠাক আছে, বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে গিয়ে পড়েছে, তার সন্তান হওয়া থেকে কেউ তাকে আটকাতে পারবে না, হবেই, বৃহস্পতি একাই তাকে সাপোর্ট করবে। যখনই আমরা কোনো ভাবকে দেখব অবশ্যই সেই ভাবের কারক গ্রহকে দেখব, প্রত্যেকটা ভাবের কারক গ্রহ হয়। কারক গ্রহ ছাড়া বিচার কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, তবুও আমাদের এখন প্রথম স্টেজে আছে আমরা, আমাদের কারক গ্রহ দেখার দরকার নেই। কারক গ্রহটা, কারক গ্রহ দেখে বিচার করা একটু একটু অ্যাডভান্স লেভেলের। তার আগে আমাদেরকে স্যার সপ্তমে কি আমরা- বললেন, পাশে রেখেছে মেয়ে হলে পরে কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে সপ্তমের কারক হচ্ছে মঙ্গল।
কিছু কিছু অশুভ গ্রহ যোগ আমরা জানি, যেরকম রাহুর সঙ্গে শুক্র, রাহুর সঙ্গে মঙ্গল, বা মঙ্গলের সঙ্গে শুক্র। এই যে কিছু কিছু খারাপ যোগ জানি, যেগুলো কোথাও না কোথাও গিয়ে চরিত্রের মধ্যে দোষ তৈরি করে, ব্যক্তিকে লুজ ক্যারেক্টার করে তোলে। এগুলো কিন্তু সবার জন্য নয়, ব্যতিক্রম থাকে। যেমন উম, সিংহ লগ্ন যদি হয় কারোর, সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এমন একটা গ্রহ যে ভালো না খারাপ বোঝা খুব মুশকিল হয়ে যায়। কেন? না, সিংহ লগ্ন থেকে যদি পরপর গুণে যাই, একদিকে বৃহস্পতি পঞ্চমপতি, আর একদিকে অষ্টমপতি। অষ্টমপতি ক্ষতিকারক হয়, আমরা জানি অষ্টমপতি মারক হয়। অষ্টমপতি যেখানেই যাবে সেখানেই ক্ষতি করবে, সে যেই হোক না কেন। এক্ষেত্রে বৃহস্পতি কি হবে তাহলে? একে আমরা কি বলবো, বৃহস্পতিকে শুভ না অশুভ? বৃহস্পতি অবশ্যই শুভ হবে, পঞ্চমপতি না। হ্যাঁ, এইখানে একটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো গ্রহ একই সঙ্গে শুভ ভাব এবং অশুভ ভাব দুটোর দুটোরই অধিপতি হয়, তাহলে তাকে শুভই মানা হবে। সে ক্ষতি করবে না, ভালোই করবে। আর লগ্নপতি তো সবসময় শুভ না। লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এরা সবসময়তেই শুভ। দশমটাও শুভ, কিন্তু দশমটাতেও একটু সমস্যা থাকে কোথাও না কোথাও। বলুন এবার। কারো কোনো প্রশ্ন এই অবধি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এই অব্দি বুঝেছি। এবার বিচার। ছক আমাদের সামনেই রাখা আছে। দেখুন, চুপ করে থাকলে কিন্তু আমরা শিখতে পারবো না। কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনারা এই পরীক্ষাটায় পাশ করে যান, তারপরে আরো আরো আগে আরো আমাদের ইন্টারেস্টিং জিনিস আছে। তাহলে এইভাবে কিভাবে, মানে প্রথমে যে লগ্ন ধরে করবো, যে লগ্নপতি সে হ্যাঁ, লগ্নপতি চলে গেল স্যার, চলে গেল। সবটা চলে গেল। ওটা নেটওয়ার্কের জন্য হতে পারে, আবার চলে আসবে। দেখতে পাচ্ছেন? দেখা না, যাচ্ছে এবার? এবার পাচ্ছি, এবার পাচ্ছি। হুম, হুম, হুম। তাহলে লগ্নপতি দশমে গেল, তার মানে কর্ম, মানে কাজ করার জন্য সবসময় কি উদ্গ্রীব থাকবে সেরকম, হুম। কাজ পাগল হবে। হুম, তারপর? তারপর দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাব সেও দশমে।
দ্বিতীয় প্রতি দশমে কি 2-10। হবে আচ্ছা তাতে? আচ্ছা, এখানে কাজ কাজ পাগল হলেও একটা একটা পয়েন্ট বলা যেতে পারে কি যে শনি যেহেতু সেহেতু মানে ডিলে করবে, কাজ পাগল হবে কিন্তু কাজ করতে গিয়ে ডিলে করবে, এটা কি বলা যেতে পারে? না, কাজ করতে গিয়ে ডিলে করবে না, চাকরির দিকে যদি ছোটে সেই চাকরিটা পেতে বিলম্ব হবে, কর্মপ্রাপ্তি বিলম্বে, এটা হবে। এবং যেহেতু শনি রয়েছে, শনি যে সবসময় খুব ভালো ফল দেবে এমনটাও নয়। শনি যেখানেই থাকুক না কেন, যত ভালো অবস্থাতেই থাকুক না কেন, কিছু পীড়া সে দেবেই দেবে। এর ক্ষেত্রে যেরকম হাঁটুর যন্ত্রণা হবে, আর্থারাইটিস প্রবলেম আসবে। কবে আসবে? না, 30 বছরের পর থেকেই আসবে। এটা কেন শনি। স্যার, কেন? কেন আসবে? কেন হচ্ছে, দশম ঘরটা কিসের ঘর, বা দশম ঘর থেকে আমরা শরীরের কোন অঙ্গ বিচার করি? হ্যাঁ, দশম ঘর। এই ভাই জানু জানু অংশটা বোঝায় দশম হাঁটু ঘর। হাঁটু জানুর অংশ বিচার করি, একদম জানুর অংশ বিচার করি। আর আমি হার কেন বললাম? হার এই জন্য বললাম, শনি হচ্ছে পৃথ্বীতত্ত্বকে বোঝায়, বা শনি নিজে পৃথ্বীতত্ত্বকে ইন্ডিকেশন দেয়। এবং সেই পৃথ্বীতত্ত্ব গ্রহ কোথায় গিয়ে বসেছে? বায়ুতত্ত্বে গিয়ে বসে আছে। অর্থাৎ পৃথ্বীতত্ত্ব দ্বারা তৈরি আমাদের শরীরে যেগুলো আছে সেটা হচ্ছে চামড়া, মাংস, হাড়, অস্থি, এইগুলোই রয়েছে। আর তার মধ্যে সমস্যাদায়ী হাড়। তাই এর অল্প বয়সে হাঁটুর ব্যথা, আর্থ্রাইটিস এইগুলো চলে আসবে। আর একটা কি স্যার, শনি বাদ ধাতু কে করে, তাই সেটা হতে পারে? হ্যাঁ, শনি বার্ধক্যকেও করে, সেটাও অবশ্যই কারণ একটা। আচ্ছা, শনি যে তুঙ্গস্থ রয়েছে তারপরেও হাঁটু ব্যথা হবে? বা ধরুন গুরুর দৃষ্টিটাও পড়ছে, বলে যে গুরুর দৃষ্টি শুভ, দৃষ্টি তাহলে এগুলো পড়লেও কি কোনো হবে। এফেক্ট করবে না? দৃষ্টি, যেহেতু গুরুর দৃষ্টি পড়েছে সেহেতু হতে পারে একটু কম হলো, বা একটু পরে হলো, বা লেট হলো, কিন্তু শনি তাকে দেবেই দেবে। কারণ শনি এখানে বেশি পাওয়ারফুল না, প্রত্যেকের মানে আদার যে শনি গ্রহগুলো আছে তাদের থেকে উচ্চস্থ অবস্থায় রয়েছে, বেশি ক্ষমতাবান। এই ছকের রাজাই তো শনি। এবং শনি রাজা হওয়ার কারণে ব্যক্তি খুব কাটসাট কথা বলবে, কাউকে মানবে না। এবং তার সঙ্গে সঙ্গে যুক্তি তর্কে এর একটা ভীষণ রকম রুচি থাকবে। শনি এমন একটা গ্রহ, ব্যক্তিকে কিন্তু পুরোপুরিভাবে যে সুখে রাখবে এমনটা নয়। যেভাবে হোক না যেভাবে হোক তাকে বিপদে ফেলার চেষ্টা করবে, এটা শনির কাজ। মানে তার পরীক্ষা নেওয়া। আর সাড়ে সাতির মধ্যে এটা খুব ভালো করে করে। স্যার, দ্বিতীয় চন্দ্র আছে, তাহলে দ্বিতীয় চন্দ্র মানে কি একটু মিষ্টভাষী হবে, মানে সব সব প্রকার হবে? চন্দ্রের অবস্থানটা ভালো করে দেখুন, আগের দিনে এটা নিয়ে ক্লাস খানিকটা হয়েছিল। চন্দ্রের অবস্থান, চন্দ্র এখানে একটা যোগের সৃষ্টি করছে, কোন যোগ সেটা? সমুদ্রম দোষ করছে। হ্যাঁ, কেমদ্রুম যোগ তৈরি করেছে। তাহলে ব্যক্তির মানসিক স্থিতি কেমন হবে? সিদ্ধান্তহীনতায় ভুগবে, উম, অস্থিরতায় থাকবে। তাহলে কি সেটা কথাবার্তার মধ্যে ছাপ আছে, মানে কথার কোনো লিঙ্ক থাকবে না, এরকম ভুলভাল বকবে, এরকম হবে? কথার কোনো মিল থাকবে না এমনটা নয়, যথেষ্ট টনটনে জ্ঞান থাকবে, কারণ শনি দশমে আছে। এর বিষয়টা হচ্ছে, এখানে যে কেমদ্রুম যোগটা তৈরি হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর কেমদ্রুম যোগ। কেন? না, সেটা হয়েছে শনির রাশিতে। শনির রাশি বাদে অন্য কোনো রাশিতে যদি কেমদ্রুম যোগ তৈরি হয় সেটা খুব একটা বেশি স্যার স্যার, ভয়ানক আপনার কথা ভয়ানক কেটে হবে না। যাচ্ছে, একটু ইয়ে করে বলুন। আপনার কথা ব্রেক করছে মাঝে মধ্যেই। স্যার, আপনার কথা খুব ব্রেক করছে স্যার, একটু আবার বলুন।
এবার দেখুন তো ঠিক আছে কিনা। চারটাও চলে গেছে, চারটাও চলে গেছে। এখন ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই যে ভয়ঙ্কর করছে কেন বলছেন, এই শনি, সরি, এই চন্দ্র হচ্ছে উম, যেহেতু অষ্টম পতি, সে দ্বিতীয় আছে, কেমুদ্দণ্ড দোষ করে, এই জন্য বলছেন। না, চন্দ্র যেখানে গিয়ে কেমদ্রুম তৈরি করেছে সেই ঘরটা শনির ঘর। শনির সঙ্গে যখন চন্দ্রের মিলন হ্যাঁ, ঘটে তখন বিষ যোগের সৃষ্টি হয়, তাই না? বিষ তাহলে যোগ শনি, তৈরি করে, হ্যাঁ, বিষ যোগ তৈরি করে, রাইট, হ্যাঁ, রাইট, তাহলে হ্যাঁ। শনির সঙ্গে চন্দ্র যদি একবার কাছাকাছি চলে আসে, তখন তো চন্দ্র এমনি ভয়ে ভয়ে থাকে যে শনির কবলে কবলিত হবো এবার। আর এখানে কেমদ্রুম যোগ মানেই ডিপ্রেশন। সরি স্যার, কিচ্ছু ভয়েস বুঝতে ব্রেক পারছি না করছে, স্যার, আপনার ভয়েস কথা ব্রেক প্রচুর করছে। ব্যাক করছে স্যার, কিচ্ছু বুঝতে পারছি না, সরি। এখনো ব্রেক করছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার ঠিক আছে দেখুন তো। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, শনির সংস্পর্শে এবার শনির কাছাকাছি চন্দ্র আসলেই চন্দ্রের হাল খারাপ হয়ে যায়। আর সেই প্রভাবটা সোজা গিয়ে পড়ে আমাদের মনে। বিষ যোগের মধ্যে এমনি ব্যক্তি বিষণ্ণতা অবস্থায় থাকে, ভয়ভীত অবস্থায় থাকে, তার সঙ্গে সঙ্গে প্রচন্ড রকম চিন্তা করে করে নার্ভাস সিস্টেমকে খারাপ করে ফেলে। নানা রকম প্রবলেম আসে বিষ যোগের ক্ষেত্রে। আর এখানে বিষ যোগের আর কেমদ্রুম যোগের স্যার, প্রভাবটা আর একবার অনেক। বলুন একটু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, তো যেখানে চন্দ্র শনির কাছাকাছি আসলেই তার মধ্যে ডিপ্রেশন চলে আসে, সে ভয়ে ভীত হয়ে পড়ে, নার্ভাস সিস্টেম ঠিক করে কাজ করতে চায় না, বিষণ্ণতায় ভোগে। আর এই বিষ যোগ আর কেমদ্রুম যোগ, এই দুইয়ের প্রভাব কিন্তু অনেকটা কাছাকাছি, খুব একটা বেশি পার্থক্য নেই। আর এখানে কেমদ্রুম যোগটা তৈরি হয়েছে শনির নিজের রাশিতে। এইটা একটা বড় ভয়ঙ্কর জিনিস। যদি অন্য কোথাও এই কেমদ্রুম তৈরি হতো অতটা ভয়ঙ্কর ছিল না। মকর অথবা কুম্ভে যদি কেমদ্রুম হয়, অনেক বেশি চান্স থাকে সেই ব্যক্তির ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড করে নেওয়ার। কথা না বোঝা যাচ্ছে না, আবার কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, একটু আগে পর্যন্ত ঠিকঠাক ছিল? স্যার আপনি একবার রিজয়েন করুন, মানে স্যার, প্রথম এক মিনিট থেকেই থাকবো, আপনার কন্টিনিউয়াস নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব খারাপ হয়ে স্যার। যাচ্ছে। ও আচ্ছা, নেটওয়ার্কটার সমস্যা হচ্ছে, এটা করছি না নেটওয়ার্ক কিভাবে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, আপাতত শোনা যাচ্ছে।
হ্যাঁ, এটা একটা টেম্পোরারি ব্যবস্থা আর কি। তো বৃষ্টি কেন, এটা তো ডিস্টার্ব হওয়ার কথা না। এটা ঠিকঠাক থাকার কথা। ল্যাপটপের সমস্যা হচ্ছে, একটু নেটওয়ার্কটা ধরছে না ঠিকভাবে। ফোনটাও ঠিকঠাকই আছে। আমার কথা শুনতে পাচ্ছেন না কিছু? কেটে যাচ্ছে কথা। দেখুন, শুনতে পাচ্ছেন এবার? এবার ঠিকঠাক আছে? শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক তো খুব একটা যে খারাপ আসছে এমনটা না। নেটওয়ার্ক তো ঠিকই আছে। বুঝতে পারছি না। আপনার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না তো? ঠিক আছে, হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম, যে কেমদ্রুম যোগ আর বিষ যোগের ব্যাপারটা, তো কেমদ্রুম যোগ আর বিষ যোগের প্রভাব 90% কিন্তু একই রকম। তাই এখানে কেমদ্রুম যোগটা যেহেতু শনির ঘরে হয়েছে, শনির ঘরে হওয়ার জন্য এর প্রভাবটা দ্বিগুণ থাকবে, প্রচন্ড পরিমাণে বেশি থাকবে। এই কেমদ্রুম যোগের প্রভাব থাকার জন্য জাতকের মধ্যে একটা ডিপ্রেশন ভাব তো সবসময়তেই থাকবে। তার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ে আফসোস আর হতাশা এর মধ্যে একদম বাসা বেঁধে নেবে, এটা থাকবেই। একে মোটিভেট করা খুব মুশকিল। এ মোটিভেট হবে খুব অল্প সময়ের জন্য হবে, কিন্তু পুনরায় আবার একই জায়গায় ফিরে আসবে, শুধুমাত্র এই কেমদ্রুম যোগের কারণে। বৃহস্পতির দৃষ্টি যদি বিন্দুমাত্র এখানে থাকতো চন্দ্রের ওপর, তাহলেও এই প্রভাবটা কিছুটা হলেও কম করা যেত, কিন্তু সেটাও পড়েনি। বৃহস্পতির দৃষ্টি সেভাবে পড়েনি, যার জন্য কেমদ্রুম যোগের প্রভাব সর্বাধিক থাকবে। আর এই প্রভাব কখন বাড়বে? এই প্রভাব, কেমদ্রুম যোগের প্রভাব সব থেকে বেশি বাড়বে যখন অমাবস্যা আসবে। অমাবস্যার সময় চন্দ্র এমনিতেই ক্ষীণ হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। একই কেমদ্রুম যোগ হয়ে শনির ঘরে গিয়ে চন্দ্র হাল মানে একটু ক্ষীণই অবস্থায় রয়েছে, একটু দুর্বল অবস্থাতেই রয়েছে। আবার যখন অমাবস্যা আসবে তখন আরো দুর্বল হয়ে পড়বে। তখন ব্যক্তির মানসিক অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়ে উঠবে, খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। এটা গেল দ্বিতীয়স্থ চন্দ্রের ফল বা কেমদ্রুম যুগের ফল। এবার দ্বিতীয়স্থ চন্দ্র বলতে গেলে, হ্যাঁ, চন্দ্র একটু মিষ্টি কথা বলতে ভালোবাসে, সুন্দর করে গুছিয়ে বলতে ভালোবাসে।
সেটা তো থাকবেই। দ্বিতীয় স্থান ধনেরও কারকতা বা ধনের জায়গাটাকেও দেখে, সেখানে চন্দ্র বসে আছে। দ্বিতীয় পতি স্বয়ং শনি, সে আবার দশমে গিয়ে বসে আছে। অতএব কর্মের মাধ্যমে ধনোপার্জন, সেখানে চন্দ্র বসে আছে। চন্দ্র বসে থাকার জন্য এখানে কিন্তু ব্যবসার ইন্ডিকেশন দিচ্ছে। কিরকম ব্যবসা? না হতে পারে লিকুইড বা জল জাতীয় তরল পদার্থের কোনো ব্যবসা এর জন্য লাভ এনে দিতে পারে। এটা হলো চন্দ্রের প্রভাব দ্বিতীয় ঘরে। তৃতীয় ঘর ফাঁকা, তৃতীয়পতি বৃহস্পতি গেছে চতুর্থে। চতুর্থ ঘরে বৃহস্পতি, চতুর্থপতি গেছে অষ্টমে। আবার সেই অষ্টমপতি গেছে সপ্তমে। সপ্তমপতি গেছে দ্বিতীয়, দ্বিতীয়পতি দশ। এই যে কানেকশনটা, এটা কিন্তু একটা মারাত্মক কানেকশন। এতগুলো খারাপ যোগ নিয়ে আলোচনা করলাম, এইটা একটা গোল্ডেন যোগ পেয়েছে। কি যোগ? না, ভালো করে খেয়াল করে দেখুন, সপ্তমপতি দ্বিতীয় গেছে, বিবাহের মাধ্যম দিয়েও ব্যক্তি ধন উপার্জন করবে। আর ব্যবসা তো আছেই, সপ্তমের সঙ্গে দ্বিতীয়ের কানেকশন। এই যে সপ্তমের সঙ্গে দ্বিতীয়ের কানেকশন হলো, আবার দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে সপ্তমপতি কোথায় গেছে? দ্বিতীয়। আর দ্বিতীয়পতি গেছে দশমে। যে দ্বিতীয়পতি দশমে গেল অর্থাৎ কর্মকে যোগ করলো এখানে, এও ইন্ডিকেশন দিচ্ছে কর্মটা কিন্তু চাকরি নয়, ব্যবসায়ী হবে। আবার দশমপতি সে কোথায়? দশমপতি বসে আছে পঞ্চমে, সক্ষেত্রে, নিজের ঘরে। বিদ্যা বুদ্ধি জ্ঞান ভালোই থাকবে, সেখানে শুক্রের সঙ্গে কেতু বসে আছে। এবং ব্যবসার ক্ষেত্রে আমাদের একাদশ স্থানটাকেও দেখতে হয়। একাদশপতি কোথায়? অষ্টমে। এটা একটা মারাত্মক বড় যোগ। অষ্টম স্থান কেবলমাত্র মারক স্থান হয় না। যে সমস্ত গুপ্ত ধন আমরা পেয়ে থাকি, বা যেগুলো লটারি বলি বর্তমানে, আমরা লটারি পেয়েছে, বা হঠাৎ করেই পেয়ে গেছে, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট ইনকাম হয়েছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ফাটকা ইনকাম যেগুলো হয়, সেই ফাটকা ইনকামকে অষ্টম স্থান বোঝায়। অতএব এখানে একাদশপতি যে অষ্টমে গেছে, এ কিন্তু ফাটকা ইনকামকে বোঝাচ্ছে। মানে ব্যক্তির জীবনে ধন অভাব কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না, কোনো না কোনো ভাবে ঠিক ঠিক জুড়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি যেরকম একাদশেও ত্রিপাদ রয়েছে, দ্বাদশে রয়েছে পূর্ণ দৃষ্টি। দ্বাদশপতি স্বয়ং বৃহস্পতি নিজে। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পূর্ণ থাকায় এখানে যেটা ঘটবে, ব্যক্তি কিন্তু অধিক ব্যয় করবে না, বুঝে ব্যয় করবে, অহেতুক খরচা সে করবে না। তার কারণ দ্বাদশে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। দ্বাদশ স্থানটা ভ্রমণ স্থান, ঘুরতে যাওয়ার জায়গা, বিদেশ যাত্রাকেও বোঝায়। তো এই ব্যক্তির বেশিরভাগ যাত্রা কিন্তু তীর্থকেন্দ্রিক হবে। এরা তীর্থে ঘুরতে বেশি ভালোবাসবে। কেমন? আচ্ছা, তারপর আর কি দেখতে পাচ্ছি আমরা? আর দেখতে পাচ্ছি চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল অষ্টমে গেছে। চতুর্থ ভাবের অধিপতি অষ্টমে গিয়ে খানিকটা মায়ের বা খানিকটা বন্ধুদের ক্ষতি করেছে বটে, কিন্তু তাবৎ ক্ষতি করতে পারবে না, কারণ সেখানে বৃহস্পতি স্বয়ং বসে আছে। এবং তার সঙ্গে সঙ্গে শনি দৃষ্টি আছে। শনি এখানে যেটা করবে, সেটা হচ্ছে জেনুইন লোককে নিয়ে আসবে দৃষ্টি দ্বারা। এখানে সবার সঙ্গে যে বন্ধুত্ব হবে এমনটা নয়, ব্যক্তি খুব বাছাই করে করে বন্ধুত্ব করবে। এবং যেহেতু গুরু রয়েছে চতুর্থ ভাবে, তাই এর যে বন্ধু বান্ধবের লেভেলটা, সেই লেভেলটা অনেক হাই লেভেলের হবে। হাই লেভেল বলতে ওর থেকে যারা বয়সে বড় হবে তাদের সাথে, যারা গুরুস্থানীয়, যারা শিক্ষকতা করে, যারা জ্ঞান প্রদান করে বেড়ায়, তাদের সঙ্গে এর বন্ধুত্ব বেশি থাকবে। কেমন? মায়ের স্বাস্থ্যের জন্য একটু অবশ্যই খারাপ, শনির দৃষ্টিও রয়েছে।
এবং চতুর্থপতি অষ্টমে হয়ে গেছে, না একটু তো সমস্যা আছেই চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব থেকে আমরা গাড়ি বাড়ি ইত্যাদি বুঝি, বাহনাদি সমস্ত কিছুই। তো সেই জায়গাটাকে গুরু বসে আছে, কিন্তু সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কি, এটা দেখার ব্যাপার। না, গুরুর ওপরে সেভাবে শনি ছাড়া আর কারো কোনো দৃষ্টি নেই। যেহেতু শনির দৃষ্টি গিয়ে পড়েছে, তাই গাড়ি বাড়ি সবই হবে, কিন্তু বিলম্বে হবে, 30 বছরের পর থেকে হবে, 30 বা 35-এর পর থেকে হবে। এরপর কি আছে? এরপর দেখতে পাচ্ছি পঞ্চম স্থানে পঞ্চমপতি নিজে বসে আছে এবং কেতুও বসে আছে। তাই পঞ্চমপতি নিজে বসে আছে শুক্র, এই হেতু ব্যক্তির প্রেমের প্রতি একটা আকর্ষণ তো থাকবে, কিন্তু সেই প্রেম টেকা খুব মুশকিল, কারণ সেই পঞ্চমে শুক্রের সঙ্গে কেতু বসে আছে। সন্তানের জায়গা পঞ্চম স্থান, তাই সন্তানের জায়গাটাও কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হলো। আর সন্তানের কারক গ্রহ গুরু বৃহস্পতি, সে খুব খারাপ তো নেই, আবার খুব ভালোও নেই, তাই সন্তান বিষয়ে একটা চিন্তা থেকেই যায়। ষষ্ঠপতি বুধ সপ্তমে গেছে। ষষ্ঠপতি সপ্তমে যাওয়ার কারণে পত্নীর সঙ্গে বা পতির সঙ্গে যেই হোক না কেন, শত্রুতার একটা ভাব থাকবে। একে অপরের কথাকে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া খুব সহজে হবে না, তার জন্য লড়াই করতে হবে। সপ্তমে রবি রয়েছে, আবার বুধও রয়েছে। এই কারণ হেতু বৈবাহিক জীবন খুব একটা বেশি ভালো হবে না। তার কারণ সপ্তমস্থ রবি, রবি যেখানেই থাকবে সেই জায়গাটাকে জ্বালিয়ে দেয়। তাই রবি এখানে সপ্তমে অবস্থান করছে, ধর সপ্তম স্থানটাকেও কিন্তু রবি জ্বালিয়ে দেবে, পোড়াতে থাকবে। সপ্তম মানে পতির ঘর বা পত্নীর ঘর, পতির ক্ষেত্রে পত্নী, পত্নীর ক্ষেত্রে পতি, এদের জীবনটাকে একদম নাজেহাল করে তুলবে রবি, সপ্তমস্থ রবি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হুম, একদমই তাই। আচ্ছা, তো সপ্তম গেল, অষ্টমে মঙ্গল বসে আছে। অষ্টমে মঙ্গল বসে থাকে মানে মঙ্গল তো খারাপ অবশ্যই, যেহেতু রবির ঘর তাবৎ খারাপ ফল দেবে না, কিন্তু অষ্টম ঘরের ফলটা তো সে দেবে। মানে অষ্টম ঘরে মঙ্গল বসে আছে মানে একটু কাটাকুটি করাবে, একটু ছেঁড়া ছুরি করাবে, একটু অ্যাক্সিডেন্ট করাবে, এইগুলো মঙ্গল করাবে। নবমপতিকে, নবমপতি বুধ, এইখানে একটা ভালো জিনিস হয়েছে। আচ্ছা, বুধকে আমরা কি ধরবো? বুধ তো ষষ্ঠপতি, আবার নবমপতিও। বুধ ভালো গ্রহ না খারাপ গ্রহ, কি বলবো আমরা, শুভ না অশুভ, বুধকে কি বলবো? কি মনে হচ্ছে, বুধটা আমরা বুধকে শুভ গ্রহ ধরবো না অশুভ গ্রহ ধরবো? কেন? হ্যাঁ, শুভ হবে, ঠিক। এইখানে আবার, হ্যাঁ, আমি এটাই শুনতে চাইছিলাম। দেখুন, এইখানে ফলটা কিন্তু পাল্টে গেল সপ্তমের। কিরকম পাল্টালো? এতক্ষণ বুধকে আমরা ষষ্ঠপতি ধরে বিচার করছিলাম, তাই ষষ্ঠপতি সপ্তমে গেছে, এই হেতু অশান্তি আসবে, সমস্যা আসবে, আর শত্রুতার ভাব তৈরি হবে। উপরন্তু সেই ষষ্ঠপতি, উপরন্তু সেই সপ্তমপতি, ষষ্ঠপতি যখন নবমপতি হয়ে গেল, তখন সে ভাগ্যের কারক হয়ে গেল, বা ভাগ্যপতি হয়ে গেল।
ভাগ্যপতি কোথায় গিয়ে বসে আছে? সপ্তমে বসে আছে। তাই ভাগ্যপতি সপ্তমে গিয়ে বসে থাকার হেতু ব্যক্তির লাভ ম্যারেজের যোগ তৈরি হচ্ছে, এবং দ্বিতীয়ত ব্যক্তির বিবাহের পর ভাগ্য উদয়ের একটা সম্ভাবনা, হ্যাঁ, বিবাহের পর ভাগ্য উদয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর কপাল খুলবে, ভাবা যায়? হ্যাঁ, একদমই তাই। যাক, সেটা বিবাহিতরাই বেশি বলতে পারবে, ভালো, ওদিকে গিয়ে লাভ নেই। এবার দশম স্থানে শনি নিজে বসে আছে, তাই একটু স্ট্রাগল করাবে, একটু কষ্ট করাবে, পরিশ্রম করাবে, কিন্তু তার ফল যখন দিতে শুরু করবে তখন শনি আর থামবে না। এই ব্যক্তিকে এত পরিমাণ দেবে যেটা ব্যক্তির কল্পনাতেও নেই। একাদশ স্থানে রাহু বসে আছে, সমস্ত রকম সুখের কারক রাহু একাদশে, সব কিছু দেবে, সব। আবার সেই রাহুর, হ্যাঁ, আবার সেই রাহুর পূর্ণ দৃষ্টি দ্বাদশে রয়েছে, অর্থাৎ রাহু চাইবে একটু খরচ করাতে, তথাপি সবটা পেরে উঠবে না, যেহেতু গুরুর দৃষ্টি আছে, সবটা পেরে উঠবে না। ব্যক্তি ভাবনা চিন্তা করবে, কখনো কখনো আবেগের বশবর্তী হয়ে একটু বেশি খরচ করে ফেললেও পরবর্তীকালে সে ভাববে, ভেবে নিজেকে সামলে নেবে। এইটা একটা ভালো গুণ, বৃহস্পতির দৃষ্টির কারণে হবে। এই হলো একটা বেসিক ছক বিচার, ছোট্টভাবে। আমি চাইবো, আমি আশা করব কাল, পরশু রবিবার দিন, পরশু রবিবার, হ্যাঁ, রবিবারের মধ্যে এই যে চারটা আজকে বিচার করলাম আমরা, এটা প্রত্যেকে চেষ্টা করবো একটু লিখে পাঠানোর, খাতার মধ্যে লিখে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে পরের ক্লাস আসা পর্যন্ত আমি কিন্তু চাইবো, এটা আশা করবো আপনাদের থেকে, আপনারা কম করে, হতে পারে তারা ফ্যামিলি মেম্বার, অসুবিধা কিছু নেই, কম করে 5 জনের ছক অন্তত দেখে তাদেরকে মেলাবার চেষ্টা করবেন। আর আপনি দেখবেন যে আপনি যে প্রেডিকশনটা করছেন সেটা ঠিক না ভুল। লাগাতে হয় বলে লাগিয়ে দিলাম, এমনটা করলে হবে না। একদম করতে হবে, করতে হবে। হ্যাঁ, নেটওয়ার্কটা আমাকে বেশ কিছুদিন যাবতই ভোগাচ্ছে, প্রায় দেখছি অনেক, প্রত্যেকটা ক্লাসই একটু সমস্যা করছে। দেখছি স্থানটা চেঞ্জ করবো ভাবছি। একদমই তাই, বর্তমানে আমার ট্রানজিট দেখলে দ্বিতীয় রাহু বসে আছে। তখন দেখা গেল আরো বড় সমস্যা হয়ে গেল। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি, কেমন? রাহুকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আপনারা কিন্তু লিখবেন একটু কষ্ট করে, এবং পরিবারের লোকেরই হোক বা বন্ধু বান্ধবেরই হোক, একটুখানি চেষ্টা করবেন তাদের ছকটা বিচার করে আপনি নিজে কতটা পারছেন এটা দেখার। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে তাতে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখলাম। শুভরাত্রি। শুভরাত্রি।